পুলিশের কথা শুনে নীলা রহমান এবার স্পষ্ট বুঝতে পারেন তার ছেলের মৃত্যুর জন্য সে দায়ী নয়, এর পেছনে অন্য কারো হাত আছে। হঠাৎ বনলতার দিকে চোখ গেল তার। বনলতার চোখে মুখে দুঃখের থেকেও ভয়ের অধিক চাপ লক্ষ্য করে সে, যা পুরোপুরি সন্দেহজনক। নীলা রহমান বনলতাকে উদ্দেশ্য করে বলে, কি ব্যাপার বৌমা, বলো তো। মনে হলো পুলিশের কথা শুনে তুমি ভয় পেয়ে গেছো। আপনি কি মিন করতে চাইছেন মা? আমি তো অনেক কিছু আন্দাজ করতে পারছি। জানি না এর কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা। নিজের মায়ের কথা শুনে সমুদ্র ভীষণ বিরক্ত হয়। সে নিজের মাকে উদ্দেশ্য করে বলে, মা, এগুলো কিন্তু একদম ঠিক হচ্ছে না। তুমি সেই শুরু থেকে ভাবে কি একের পর এক মিথ্যা দোষারোপ করে যাচ্ছ। আমি একটা জিনিস বুঝতে পারি না, তোর নিজের ভাইয়ের প্রতি বিন্দু মাত্র নিষ্ঠা নেই? এই মেয়ের জন্য তোদের দুজনের দরদ আমার সত্যি সহ্য হয় না। পুলিশ অফিসার নীলা রহমানকে থামিয়ে দিয়ে বলেন, আপনারা দয়া করে পারিবারিক ঝগড়াগুলো বন্ধ করুন। এগুলো পরে করা যাবে। এখন আমাদেরকে আমাদের কাজ করতে দিন। আমাদের কাজ মানে সমুদ্র। যেহেতু এটা আর সুসাইড কেস নেই, একটা মার্ডার কেস রূপে এসে নিয়েছে, আমাদের একটু অন্যভাবে মুড অন করতে হবে। আপনারা সবাই এক জায়গায় থাকুন, আমরা পুরো বাড়ি সার্চ করব। আপনাদের কি মনে হয় আমরা মেরেছি আমাদের বাড়ির ছেলেকে? কেন, এটা মনে না হওয়ার কি আছে? আপনারা নিউজ টেলিভিশন দেখেন না? রোজ কতই না ঘটনা ঘটছে চারিদিকে। এই যুগে সব কিছু সম্ভব। দয়া করে আমাদের কাছে বাধা সৃষ্টি করবেন না। এরপরে পুলিশ পুরো বাড়ি তালাশি শুরু করে। কিছুক্ষণ পরে সবাই চলে যায়। পুলিশ বাড়ি থেকে বেরিয়ে যেতেই নীলা রহমান বনলতার উপরে আবারও চড়াও হলেন। সে চেঁচিয়ে বলতে থাকে, আমি এই অপয়া মেয়েকে এই বাড়িতে আর একদিনও সহ্য করতে পারবো না। ওকে আজকে বের করব এই বাড়ি থেকে। ওর জন্য আমার ছেলে চলে গেছে। আমার তো মনে হচ্ছে ওই মেয়ে আমার ছেলেকে মেরেছে। মায়ের কথা শুনে ঝুমকা বলি, মা, তাহলে তো তোমার ভাবিকে আরও বেশি বাড়ি থেকে চলে যেতে দেওয়া উচিত নয়, কারণ তোমার ছেলের খুনি বাড়ি থেকে চলে গেলে সঠিক বিচারটা কি হবে? নীলা রহমান স্পষ্ট বুঝতে পারে তার মেয়ে কথাগুলো সত্যি বললেও বিদ্রোপের ছলে শোনাচ্ছে নিজের মাকে। বনলতা ঝুমকাকে উদ্দেশ্য করে বলে, থাক বোন, তুমি শুধু শুধু কেন আমার জন্য নিজের মায়ের বিরুদ্ধে যাচ্ছ? আমার এই বাড়ি থেকে চলে যাওয়াই ভালো। সেটা বুঝতে পারছি ভাবি, কিন্তু তুমি এখানে চলে গেলে তোমাকে পুলিশ সন্দেহ করবে। তুমি কি শুধু শুধু চাও আইনের সন্দেহে বানে তীরে বিদ্ধ হতে? না, সেটা কখনোই নয়। তাহলে চুপচাপ থেকো আর মায়ের কথা এক কান দিয়ে শুনবে আর অন্য কান দিয়ে বের করে দেবে, কেমন? বনলতা ওর ননদের কথাগুলো শুনে মাথা নাড়ায়। সত্যি বলতে এই মুহূর্তে বনলতার আর সমুদ্র আজ যেন তার একমাত্র ঢাল। সত্যি বলতে আমার নিজের ভাই বোন নেই। এখানে এসে তোমাদের মতো এত ভালো মনের মানুষের সাথে সাক্ষাৎ হবে কখনো ভাবিনি। নিজের দুঃখের বিষয় আমার শাশুড়ি মায়ের অহেতুক রাগ আমার উপরে। তার কেন এটা মনে হচ্ছে যে তার ছেলেকে আমি মেরেছি। তুমি মায়ের কথা নিয়ে এত ভেবো না ভাবি। মা চিরকালই এইরকম। আমরা সব সময়ের জন্য তোমার পাশে আছি। পরের দিন সকালবেলা কয়েকদিন ধরে বাড়িতে কাজের লোকের আনাগোনা নেই, তাই সমস্ত কাজ বাড়ির লোকজনকে করতে হচ্ছে। নীলা রহমান লক্ষ্য করে সমুদ্রের ঘরের সামনের ওর ডাস্টবিন ময়লায় পরিপূর্ণ হয়ে আছে। বেশিরভাগ অপ্রয়োজনীয় কাগজপত্র আর পলিথিন। হঠাৎ একটা টিকিটের দিকে নজর যায় তার। বোঝা যাচ্ছে বাসের টিকিট। 1 সপ্তাহ আগে সমুদ্র বাড়িতে এসেছিল তার টিকিট। নীলা রহমান কিছু একটা মনে করে টিকিটটা তুলে হাতে নিল। তারপর টিকিটটা উল্লেখিত তারিখের দিকে নজর যায় তার। অদ্ভুত তো, সমুদ্র বাড়িতে পৌঁছেছে 1 ডিসেম্বর সকালে। সে হিসেবে টিকিট 31 তারিখে হওয়া উচিত। তাহলে ওর টিকিট 29 নভেম্বরের রাতে কেন? অর্থাৎ সমুদ্র ওর ভাই মারা যাওয়ার একদিন আগে এসেছে। যদি আগে এসেও থাকে, ও সেটা লুকিয়ে গেল কেন সবার থেকে? সম্পদের মৃত্যুর রাতে কোথায় ছিল সমুদ্র? আসলে কি ঘটেছিল সেই দিন রাতে?